নমস্কার। শুরু করা যাক আজকের গল্প গিনিপিগের সংসার। বিয়ের 7 বছর পর আমার বর তার এক্সের সাথে কথা বলা শুরু করলো। এক্স না বলে প্রাক্তন প্রেমিকা বলা শ্রেয়, কেননা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের যান্ত্রিক প্রেমে সাবেককে এক্স বলা যায়। বাটন ফোনের যুগে রাত 12টার পর কথা বলবে, তাই ঘন্টার পর ঘন্টা অপেক্ষারত কপত কপতিকে প্রেমিক যুগল বলাই রুচিসম্মত। অবশ্য তাদের মধ্যে এখনো সেই মিঠে সুরে গল্প স্বল্প হয় কিনা জানা নেই। শুধু দেখলাম তার ফোনে টুং করে মেসেজ এলো, ওই আমার পৃথিবী উল্টে দেওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। উজ্জ্বল বয়সে গুনে গুনে 10 বছরের বড়, আমার মাঝারি গড়নের দেহের বিপরীতে তার লম্বা চওড়া বিশাল শরীর। বিয়ের আগে আমি তার অবয়ব দেখে প্রেমে পড়িনি, বরং তাকে আমি 8-10 জন সাধারণ মানুষের কাতারেই ফেলতাম। বছরখানেক পর লক্ষ্য করলাম এই মানুষটা লুঙ্গি আর ছেঁড়া গেঞ্জি পরে দাঁড়ালেও আমি তাকিয়ে থাকি। তার শরীরের কোথাও ফোঁড়া হলে পরম আদরে হাত বুলোই। অথচ এই মানুষটা বিয়ের আগে ফসিল ব্র্যান্ডের ঘড়ি আর ধপধপে সাদা কেস পরেও আমাকে মুগ্ধ করতে পারেনি। অর্থাৎ আমি তাকে ভালোবাসতে শুরু করেছিলাম এবং 7 বছর পর মনে হয় স্বপ্নেও আমি অন্য কাউকে ভাবতে পারি না। আমাদের প্রেমের বিয়ে না, কিন্তু তার ভাষ্যমতে সে প্রথম দেখায় ভালোবেসেছিল। হঠাৎ আসা প্রেম হঠাৎই উবে যায়। তার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমাদের গল্প থাক, তার গল্প বলি। সে এবং তার সে। কলেজ জীবনে তার প্রথম প্রেম নীলা। আমার মতো পেটেখাটো নয়, বেশ খানিকটা লম্বা, কোমর ছড়ানো চুল। উজ্জ্বলের চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, যাকে আমি কখনো দেখিনি, কিন্তু বরের চোখ দিয়ে তার প্রতিবিম্ব সব সময় চোখে ভাসে। রাত জেগে উজ্জ্বল 7 কাহন গর্ভধারিণী পড়ত আর ঘড়ির কাঁটা ধরে অপেক্ষা করত কখন বাজবে রাত 12টা। মফস্বলে রাত 12টা মানে নিশুতি রাত, শুনশান নীরবতা। কল রেট সেকেন্ড প্রতি আধা পয়সা হতেই উজ্জ্বল ফোন করত। ওপাশ থেকে মেল ঈশ্বরে ভেসে আসতো, হ্যালো। যার কণ্ঠ শ্বাস প্রশ্বাসের ওঠানামা শুনেই এপাশের মানুষটা বুঝে যেত অন্যজন কেমন আছে। একসাথে ঘন্টার পর ঘন্টা রিকশায় ঘুরে বেড়ানো অথবা রেস্টুরেন্টে চুপি চুপি হাত ধরে বসে থাকার সময়গুলো দ্রুত ফুরিয়ে যায়। সমবয়সী প্রেমের ক্ষেত্রে যা হয়, বান্ধবীর বিয়ে হয়ে যায়, বন্ধুটি একা হয়ে যায়। উজ্জ্বলদের ক্ষেত্রেও তাই হয়েছিল। ওদের গল্পটা খুব কাছ থেকে আমার জানা। তার কাঁধে মাথা রেখে কত শত কথার ফাঁকে কখন সে অতীতের গল্প বলা শুরু করত, আমি ওর ভাবালু চোখের দিকে তাকিয়ে সেই মেয়েটাকেই দেখতাম, ওর জীবনের প্রথম নারী। সত্যি বলতে কি, তাতে আমার মনে বিন্দুমাত্র আক্ষেপ ছিল না, কেননা আমি মনে প্রাণে বিশ্বাস করতাম তার বর্তমান এবং ভবিষ্যৎ জুড়ে শুধু আমার বসবাস। অথচ ছোট্ট একটা মেসেজ আমার ভাবনা কেমন মিথ্যে করে ফেলল। সে তার অতীতকে মিস করছে বলেই তার গল্পে ঘুরে ফিরে একজন আসে এবং যথারীতি যোগাযোগ শুরু করেছে। যোগাযোগ হয়তো আমার অগোচরে আগেই ছিল। হঠাৎ আমি দেখে মাথায় বজ্রপাত ঘটল। অন্য কোনো মেয়ে হলে চুপি চুপি কিছুদিন গোয়েন্দাগিরি করে জল কতখানি ঘোলা হয়েছে তলিয়ে দেখত। আমি বোকা হাঁদার মতো তক্ষুনি চিৎকার চেঁচামেচি করে তার চুল টেনে ধরলাম। সে সমানে অস্বীকার করে গেল। তার মতো গোবেচারা ভদ্রলোকই হয় না। ওই বেচারি কেন মেসেজ করেছে সে জানে না। দাহা মিথ্যে কথা। একটু পরেই স্বীকার করে নিল দুজনের কথা হয়েছে আজই।
প্রথম কথা হলো, কেঁচো খুঁড়তে সাপ বের হবে, তাই সে শুধু সাপের লেজটা দেখিয়ে আমাকে সন্তুষ্ট করলো। আমি তৎক্ষণাৎ চুপ হয়ে গেলাম। সে ভীষণ চেষ্টা করলো আমাকে সহজ করার, আর আমি সহজ ভান করে দিন যাপন করতে লাগলাম। রাত হলে সে ঘুমিয়ে যায়, আমার ঘুম হয় না। রাজ্যের চিন্তা মাথায় ভর করে। তার জীবনে এমন কি অসম্পূর্ণতা আছে যা পূরণ করতে অতীতের কাউকে মনে করবার, কাছে টানবার প্রয়োজন হয়। স্ত্রী কখনোই প্রেমিকা হতে পারে না। ঘরে স্ত্রীর উপর সাংসারিক কলহ, নিজের বাবা মার দায়িত্ব, আত্মীয়দের ঝামেলা আর অজস্র কটু কথা চাপিয়ে দেওয়ার পর তার মধ্য থেকে আর প্রেমিকা সুলভ আচরণ বের হয় না। আকাশের চাঁদ যেমন কাছে গেলে এবড়ো খেবড়ো পাহাড়ি জমিন, তেমনি প্রেমিকাও স্ত্রী রূপে ঝগড়ুটে উস্কো খুস্কো চুলের নারী, মহামানবী নয়। তবু যারে না পাই সে আমার 7 রাজার ধন। শুনেছি বিয়ের 5 বছর পর পুরুষ স্ত্রীর আগ্রহ হারিয়ে ফেলে। 1-2 বাচ্চা হয়, পেটে মেদ জমে, স্ত্রীর শরীর স্বামীর চোখে পুরানো হয়ে যায়। 1 বাচ্চার মা হবার পরও পেটে 1 চুল চর্বি জমতে নেই। রাত জাগা, সারাদিনের ধকলে চেহারায় আগের জেল্লা নেই, তাই আর মনে ধরছে না। তারপর ভাবলাম, তার বহু বছর আগের তরুণ ছিপছিপের দেহটা আমার ভালো লাগতো না, আর এখন ভুঁড়িওয়ালা পেটে হাত রেখে পরম শান্তিতে ঘুমোই। সে কখনোই ভালোবাসেনি। ভালোবাসার মানুষ হচ্ছে ওয়াইনের মতো, যত পুরনো হয় তত স্বাদে গন্ধে অনন্য হয়। তাকে স্পর্শ করার আকাঙ্ক্ষা ফিকে হয়ে যাচ্ছে। কে জানে, হতে পারে আমাকে জড়িয়ে ধরেও সে অন্য কারো কথা ভাবে। এটাও তার এক প্রকার চতুরতা। ব্লক করার আগে নিশ্চয়ই বলে নিয়েছে, বউ দেখে ফেলেছে। ভেতরে পাপ না থাকলে সে স্বাভাবিক থাকতো, ভালো মানুষে দেখিয়ে ব্লক করতে যেত না। অতঃপর আমি ভদ্রমহিলার আইডি ঘাঁটতে লাগলাম। আটপরে সাজের মাঝবয়সী নারী, চেনা চেনা মুখ। একটু লক্ষ্য করে বুঝলাম এই মহিলা আমার পোস্টে ভুলবশত কয়েকদিন লাইক করে ফেলেছিল। নোটিফিকেশনে তার চেহারা বারংবার এসেছে, তাই এত পরিচিত। বরের সাথে দহরম মহরম না থাকলে তিনি নিশ্চয়ই সাবেক বন্ধু স্ত্রীর আইডি ঘাঁটতে আসতো না। একবার মনে হলো নক করে ইচ্ছে মতো ধুয়ে দিই, তারপর রুচিতে বাঁধল। 7.5 বছর পাশাপাশি ঘুমিয়েও বরকে বশ করতে পারলাম না। নিজের ব্যর্থতার দায় অন্যের উপর চাপিয়ে দিয়ে কি লাভ? মধ্য 30-এর পর নারীরা ক্রমশ একা হয়ে পড়ে। সন্তান, স্কুল, বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত। স্বামীও আগের মতো সময় দেয় না। যেটুকু কথা হয় সংসার সন্তানাদি নিয়ে। সব থাকার পরও একাকিত্বের মতো অসুখ আর হয় না। কম বেশি সবাই এই রোগে ভোগে। তিনিও হয়তো অসুখে ভুগে পুরনো বন্ধুর সাহচর্য উপভোগ করছেন। মনকে প্রবোধ দেবার ছলে মানুষ কত আবোল তাবোল ভাবে। কোনটা সঠিক কোনটা বেঠিক উপরওয়ালাই ভালো জানেন। এদেশে মেয়েদের বিবাহিত জীবনে ভালো থাকা চরম কষ্টকর। 2-4 জন ব্যতিক্রম বাদে সবার অবস্থা এমন, হাতেও যদি তারে না মারিত, তারে শত যে মারিত ঠোঁটে। পারফেক্ট বউ, পারফেক্ট মা হওয়ার খাতিরে সবটুকু নিংড়ে দেওয়ার পরও মন পাওয়া যায় না। ইদানিং গোদের উপর বিস্ফোরার মতো যুক্ত হয়েছে পরকীয়া। উজ্জ্বল তার প্রাক্তনের সাথে লুকিয়ে কথা বলতে লাগলো। আমিও দেখে না দেখার ভান করলাম। মানুষ হারানো জিনিস পেয়ে গেলে তা তার কাছে ভীষণ মূল্যবান হয়ে দাঁড়ায়। তার ক্ষেত্রেও তাই হলো। দুজনে প্রথমে ফোনে কথা বলতো, স্রেফ সন্তান, দুজনের কষ্ট ভালো মন্দ লাগা নিয়ে কথা হতো। তারপর শুরু হলো স্মৃতিচারণ। তাদের প্রথম দেখা, খুনসুটি, নীলাকে হারানোর পর উজ্জ্বলের দীর্ঘ যন্ত্রণাদায়ক রাতযাপনের ইতিহাস। নীলা দীর্ঘশ্বাস ছাড়ে, ভেতর থেকে আফসোস আসে।
ইস, তোমার সাথে বিয়ে হলে জীবনটা হয়তো অন্যরকম হতো। উজ্জ্বল দুর্দান্ত অভিনেতা বলে দুদিকে সুন্দর সামলাচ্ছিল, বউ এবং বান্ধবী, প্রাক্তন প্রেমিকা, কিন্তু কখনোই পরবর্তী জীবনে বন্ধু হতে পারে না। যে হাত একবার কামনায় স্পর্শ করা হয়েছে, সে হাত কখনোই রসকসীন লাগার কথা নয়। দুজনের ছবি বিনিময় চলে। নীলা আগের মতো সুন্দরী নেই, তবু উজ্জ্বলের মেদবহুল শরীরে সেই ছিপছিপে গড়নের তরুণীর ছবি ভাসে। স্বামীর কাছে পরাজিত হয়েই সংসারের দেনা পাওনার হিসেব ভাবতে লাগলাম। যেই পুরুষ স্ত্রী এবং সন্তানকে পরিবারের বাকি সব সদস্যের বিনোদনের জন্য ব্যবহার করে, তাকে এক কথায় কি বলে সংজ্ঞায়িত করা যায় বলুন তো? মেয়ের জন্য 5 টাকা ব্যাংকে রাখতে অনীহা, কিন্তু দুদিন পর পর আত্মীয় স্বজন নিয়ে উৎসব উদযাপন করতে উৎসাহের কোনো কমতি নেই। স্ত্রীর কথাকে সে মনে করে বাহুল্যতা। তার বাবা মার সেবা এবং বংশবৃদ্ধির জন্য একটা নারী শরীরের দরকার ছিল। শুষ্ক কথায় শারীরিক সম্পর্ক তিক্ত, তাই দৈহিক মিলনের সাথে যুক্ত করেছিল কিছু মিঠে কথা। বোকা আমি সে মিঠে কথার ঝুড়িকে আঁকড়ে ধরে ভেবেছিলাম ভালোবাসে। এক সন্ধ্যায় খেতে বসে কাছে ডাকলো। ইদানিং তাকে দেখলেই কেমন ঘিন ঘিন লাগে। গিরগিটির মতো রং বদলানোর স্বভাবের লোকটার মুখটার দিকে না তাকিয়েই উত্তর দিলাম, ডাকছো কেন? বসো। জানো, আজ নীলার সাথে দেখা হলো। তোমার জন্য শাড়ি কিনতে মলে গিয়েছিলাম, দেখি নীলাও শাড়ি কিনছে। টেবিলের উপর দামি শাড়ির বক্সটা কাফনের কাপড়ের মতো ডাব ডাব চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। ও বা ওর গল্পে আগ্রহ পাচ্ছিলাম না, শুধু শুনছিলাম একজন মানুষ কতটা গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে। রেস্টুরেন্টে দুজনে দেখা করবে কালকের কনভারসেশনে আমি দেখেছি। তারপর ও আর আগের মতো নাই, জানো, কেমন অন্যরকম হয়ে গেছে। ভালো লাগলো না। ভালো লাগলে কি হতো? তোমাদের সম্পর্ক মেসেঞ্জার থেকে বিছানায় গড়াতো। সে খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দিল। হারামজাদি, তুই এত নীচ। জানি, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় অন্য সব সদস্যরা কখনোই তার অন্যায় আচরণের প্রতিবাদ করতে আসবে না, বরং আঁচলে মুখ চাপা দিয়ে হাসবে। মেয়েটা দরজার আড়ালে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। ছুটে মেয়েটাকে জড়িয়ে ধরতে যাব, কাঁচের টুকরো পায়ে বিঁধল। ব্যথা লাগছিল না। অধমটা নিজের দোষ ঢাকতে বলল, কত মানুষের বাইরে 2-3টা মেয়ের সাথে অ্যাফেয়ার থাকে, তবু বউরা এত ওভার রিয়েক্ট করে না। হাসলাম। অনেক দিনের চাপা ক্ষোভের তিক্ততার হাসি। চিন্তা নেই, কাল থেকে রিয়েক্ট করার জন্য বউটাই আর থাকবে না। গল্পটি এখানেই সমাপ্ত। লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।